নমস্কার। সন্ধ্যের আড্ডার বিশেষ নিবেদন অলৌকিকের ৫০তম পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আপনাদের জন্য লেখক অচিন্ত্য কুমার সেনগুপ্তের লেখা অকৃতজ্ঞ। লেখক অচিন্ত্য কুমার সেনগুপ্ত জন্মেছিলেন ১৯শে সেপ্টেম্বর ১৯০৩ খ্রিস্টাব্দে। রবীন্দ্রনাথ এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পর কল্লোল যুগের যেই সব লেখক বঙ্গে আলো এনেছিলেন, তিনি তাদের মধ্যে অন্যতম। ১০০-র ওপর বই লিখেছেন। পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ এই গ্রন্থটি লিখে নিজের জায়গা করে নিয়েছেন বহু পাঠকের মনে। তার মৃত্যু হয় ১৯৭৬ খ্রিস্টাব্দে। ছোট্ট পাড়াগাঁ শহর, ঢালা মাঠ, অনেকটা দূরে দূরে কয়েকখানা টিনের ঘর। ঘরগুলো ছুঁয়ে ছুঁয়ে আঁকা বাঁকা মাটির রাস্তা। বিকেল থেকে বৃষ্টি হচ্ছে, পথে লোকজন নেই, একটা গরুর গাড়িও চলছে না। সবে সন্ধে, কিন্তু মনে হচ্ছে যেন মাঝরাত। পৃথিবী যেন ভয়ে চোখ বুজে আছে, এমনই অন্ধকার। চলছে একটানা ধারাবাহিক বৃষ্টি। শূন্যময় শোনাচ্ছে একটা কাতর গোমানির মতো। তাতে শরীরে ঘুম না এসে আসে একটা ক্লান্তির বিভীষিকা। বৃষ্টির একঘেয়ে কাতরতা ছাড়াও কোথাও এতটুকু শব্দ নেই। না বইছে জলো হাওয়া, না ডাকছে একটা ঝিঝি। মাঝে মাঝে বিদ্যুৎ চমকালে বোধহয় অন্ধকারকে এমন ভয়ঙ্কর লাগতো না। একটা বাজ ডাকলেও যেন কেউ কোথাও আছে বলে একটা আশ্রয় পেত। সব কিছুকে এমন একা, এমন দূর মনে হচ্ছে। মাঠের শেষ সীমানাতেই কেশব মজুমদারদের বাড়ি। তেজারতি কারবার করে কেশবের বিস্তর পয়সা। কিন্তু হলে কি হবে, মনে তো আর সুখ নেই। তার মুখের চেহারা আজকের এই আকাশের চেয়েও ঘোরালো। তার সমস্ত বাড়িতে আজকের এই বিবর্ণ অন্ধকার যেন নিঃশ্বাস বন্ধ করে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে আছে। কদিন থেকেই এই অঞ্চলটায় ডাকাতি হচ্ছিল। উড়ো খবর এসেছে কেশবের বাড়িতেও শিগগিরই ডাকাতের পথে ধুলি পড়বে। কেশব দিনে রাতে তটস্থ, যেন শুয়ে আছে সে কাঁটার বিছানায়। লাঠি, সোটা, হাতিয়ার, বন্দুক সব সে হাতের কাছে জোগাড় করে রেখেছে বটে, কিন্তু মনে তার তবু স্বস্তি নেই। চোখে একটু একটু ঘুম ঝরিয়ে এলে মনে হয় গায়ে তার কে সুরসুরি দিচ্ছে। চোখ খুলে রেখে জেগে থাকলে হয় পেছনের দেওয়ালে কার যেন এই ছায়া পড়ল। তারপর আজ যা বৃষ্টি শুরু হয়েছে, প্রতিক্ষণে মনে হচ্ছে এই যেন কারা এলো, এই যেন শোনা গেল কাদের চাপা গলার ফিসফিসানি। বৃষ্টির আর বিরাম নেই। জলে কাদায় রাত উঠেছে খোলা হয়ে। কেশবের স্ত্রী এলে তাকে অভয় দিতে বললে, এবার শুয়ে পড়ো, ডাকাতদের তো আর খেয়ে দিয়ে কাজ নেই, জলের মধ্যে তারা বিছানা ছেড়ে বাইরে বেরোবে। কেশব বললে, হ্যাঁ, এইবার শুয়ে পড়তে হয় বইকি, কিন্তু বাইরে কে দরজাটায় ধাক্কা দিচ্ছে না? কেশবের স্ত্রী খেঁকিয়ে উঠল, দরজায় তো নয়, তোমার মাথায় ধাক্কা দিচ্ছে। না না, শোনো কান পেতে, কি যেন ডাকছে। ডাকাতরা তোমার নাম ধরে আদর করে ডাকতে যাবে না? কেশব চঞ্চল হয়ে উঠে দাঁড়ালো। ভীতু অসহিষ্ণু গলায় বলল, আওয়াজটা আরো বেশি স্পষ্ট হয়ে উঠছে। আশ্চর্য, তুমি শুনতে পাচ্ছ না? স্ত্রী ধারালো গলায় থমকে উঠল। কি বুদ্ধি তোমার! ডাকাতরা তোমাকে দরজা খুলে দেবার জন্যে সকাতরে অমন সাধবে কি না? তারা হুড়মুড় করে খিল কপাট ভেঙে চলে আসতে পারে না? হাওয়া, ওটা হাওয়ার শব্দ। না না, স্পষ্ট মানুষের গলা। লণ্ঠনটা উস্কে দিয়ে কেশব বন্দুকটা বাগিয়ে ধরল। বললে, কে? কোনো সাড়া নেই। স্ত্রী হেসে উঠল, ডাকাতরা তাদের নাম ধাম তোমাকে বলবে কি না? কি বুদ্ধি! কেশব আবার হাত দিল, কে? দরজার ওপার থেকে ভিজে মসৃণ গলায় কে বললে, আমি।
ভয়ে সমস্ত ঘরটা যেন ছোট হয়ে গেল। লণ্ঠনের আলো যেন গেল কমে। দেয়ালগুলো হেঁটে কেশবের চারপাশে এলো সরে। প্রাণপণে সাহস সঞ্চয় করে কেশব বলল, কে আমি? আমি মনীন্দ্র। মনীন্দ্র? কোন মনীন্দ্র? কেশবের গলা চিরে আওয়াজ বেরোল। উপর থেকে রাত্রির অন্ধকারে যেন কোথা থেকে আওয়াজ আসলো, মণি, আপনার ভাইপো। আরে প্যান্ডেলে যে কাজ করতো, যাকে আপনি ছেলেবেলা থেকে মানুষ করেছেন। দরজাটা খুলো, বাইরে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকা যায়? কে? মনি? এতদিন পরে? উৎসাহিত হয়ে কেশব দরজা খুলতে যাচ্ছিল। স্ত্রী তাকে বাধা দিল। গলা নামিয়ে বলল, কে না কে মনির নাম ভারিয়ে এসেছে, খবরদার দরজা খুলো না বলছি, নইলে ৩-৪ বছর যে এদিকে মারায়নি সে বলা কওয়া নেই, হঠাৎ এসে দরজায় ঘা মারবে, তাই দুর্যোগের রাতে। কি বুদ্ধি তোমার! পাশের জানলাটা ছিটকিনি লাগানো ছিল না। মনি হঠাৎ ভেতর দিয়ে তার একখানি হাত বাড়িয়ে দিল। রোগা লিকলিকে সরু একখানি হাত। বললেন, আলোটা নিয়ে আসুন। দেখুন, সেই যে ছোটবেলায় কবজির কাছটায় কেটে গিয়েছিল, এই সেই দাগ, স্পষ্ট, একদম অটুট আছে। এবার তো খুলে দিন দরজা। জলে আর কতক্ষণ দাঁড়াবো বলুন তো? আর সন্দেহ নেই। কেশব এক হাতে দরজা খুলল, আর এক হাতে বন্দুকটা সে বাগিয়ে ধরেছে। বিস্ময় বন্দুকটা হাত থেকে খসে পড়ে আর কি। সত্যি সত্যি সামনে মনি দাঁড়িয়ে। উনি হাসি মুখে বললেন, বাহ, আমাকে সম্বর্ধনা করার এই অদ্ভুত আয়োজন দেখছি যে। লজ্জায় বিমর্ষ হয়ে কেশব বললেন, মনে কিছু করিস নে, এদিকে আজকাল বড্ড ডাকাত পড়েছে, তাই সব সময় এমনি সাবধান হয়ে থাকি। কখন কি হয় বলা যায় না তো। মনি বললেন, তা আমি জানি, তা জেনেই তো আমি এলাম। কেশব অবাক হয়ে বললেন, কোত্থেকে এলি? এত রাতে ট্রেন? আমাদের কি? মনি তার শরীরটা বিস্তারিত করে বলল, আমরা সোজা হেঁটে চলে আসতে পারি। কিরে, তোর চাকরিটার কি হলো? সে চাকরিটা গেছে। কদিন এখানে ওখানে ঘোরাঘুরি করলুম, শুনলুম আপনাদের এখানে বড় বিপদ, তাই ভাবলুম একবার দেখা করে আসি। তা বেশ করেছিস। স্ত্রীকে সম্বোধন করে কেশব বলে উঠল, ওর কিছু খাবার জোগাড় করো চট করে। মনি ব্যস্ত হয়ে বলল, না না, আমার খিদে নেই। শোবার জন্য এখন একটা বিছানা পেলেই আমি খুশি। আপনারাও মিছিমিছি কেন জেগে আছেন? যান যান, ঘুমোতে যান এবার। ডাকাত এলে আসবে, ভয় কি? আমি তো আছি। আমি তবে এত পথ ভেঙে এলুম কি করতে? মনির খুড়িমা মুখ বাঁকিয়ে বলল, চাকরি খুইয়ে এখন থেকে এইখানেই তবে শেকড় গাঁথিয়ে বসবে নাকি? কাকার ভাত খুব সস্তা পেয়েছো না? না না, মনি গম্ভীর মুখে বলল, কাল ভোরেই আবার আমি চলে যাব, ভয় নেই। তবে এক রাত থেকে তুমি কি এমন সাহসের ভোজবাজি দেখাবে শুনি? খুড়িমা ঝাঁঝিয়ে উঠল, ডাকাতরা তো আর তোমার ফরমাস মতো আসবে না। তবু তো একটা রাত আপনারা নিশ্চিন্তে ঘুমোতে পারবেন, সেইটাই বা কি কম কথা। ঘুমে আমার চোখ ঢুলে আসছে, শিগগির বিছানা করে দিন। এই বাইরের ঘরটাই বা মন্দ কি, আমার কিছুতেই আর ভয় নেই। খুড়িমা বিছানা পাততে লাগলো। কেশব মনির দিকে আপাদমস্তক নিরীক্ষণ করে বলল, এত জলের মধ্যে দিয়ে এলি, তবু এক ফোঁটা ভিজিয়ে না মনি?
সঙ্গে আমার এক বন্ধু আসছিল যে, সেই তো তার ছাতায় আমাকে এগিয়ে দিয়ে গেল। মণি এক লাফে বিছানায় শুয়ে পড়ল, আগাগোড়া একটা কাঁথা মুড়ি দিয়ে বলল, আপনারাও আর কেন মিছিমিছি জেগে আছেন? নরম ঠান্ডা রাত, এবার চমৎকার ঘুম আসবে। বাইরের ঘরে আমিই তো রইলাম পাহারায়, তবে আর কিসের ভয়? আহা, যা ঢিং ঢিঙের চেহারা, তার বীরত্বের বহর দেখো একবার। খুড়িমা ঠাট্টায় কণ্ঠস্বর বিকৃতি করে বলল, খাটের নিচে দু একটা ইঁদুরের গর্ত আগে খুঁজে রেখো, নইলে চাকরি গেছে, প্রাণটাও যাবে আর কি। কাঁথার তলা থেকে মণি বোবা বিকৃত গলায় হেসে উঠল। বৃষ্টি থেমে গেছে, আকাশ এসেছে মরা মুখের হাসির মতো ফ্যাকাশে হয়ে। কেশবরা তাদের ঘরে গেছে। স্বামী স্ত্রীর মাঝে কেমন একটা আতঙ্কিত স্তব্ধতা। স্ত্রী বললে, ওই লোকটাকে যে তুমি পরিপাটি করে বিছানায় ঘুম পাড়িয়ে রেখে এলে, সত্যিও তোমার ভাইপো তো? কেশব ভীত অথচ অবাক বিস্ময় বলল, বাহ, মণিকে তুমি চেনো না? চিনি তো, কিন্তু এতদিন বাদে খুড়ো খুড়ির সঙ্গে দেখা, কাউকে প্রণাম পর্যন্ত করলে না? চেহারা, গলার স্বর অব্দি কেমন হয়ে গেছে, হাত পায়ের শিরা উঠে এসেছে, খাড়া কাঁড়া চুল, গালে গলায় হার ঠেলে ভালো করে লোকটার দিকে তাকিয়ে তাকিয়ে দেখেছিলে তো? কেশবের শিরদাঁড়াটায় ভয় কনকন করে উঠল, অথচ মুখে সাহস এনে বলল, কি যে তুমি, চাকরি বাকরি নেই, তাই চেহারা এমন দুর্ভাবনায় খারাপ হয়েছে। দেখছো না, ডাকাতের ভয়ে আমি কেমন শুকিয়ে যাচ্ছি। ও কিছু না। কেশবের স্ত্রী খাটো গলায় বললে, কিন্তু এই সেই একেবারে লম্বা দিল কেন, তাও মুখ চোখ ঢেকে? এমন কি একেবারে শীত পড়েছে জিজ্ঞেস করি? তোমাকে বলছি, ও মণি নয়। পাছে মণি নয় বলে চিনতে পারি, তাই অমনি ঝুপ করে কাঁথার তলায় লুকিয়ে পড়ল। চলো এখন, ও হয়তো ঘুমিয়েছে। কাঁথার ঢাকনাটা আস্তে আস্তে তুলে চেহারাটা ওর একবার দেখে আসি। কেশবের গা হাত পা শিরশির করে উঠল, বোঝা গলায় বলল, আজ আর না, কাল ভোরে। কাল ভোরে তো ও চলেই যাবে, যা ঘটবার তা তো আজ রাতেই। কেশব অস্ফুট গলায় চিৎকার করে বলল, এত কথা আগে তবে বলনি কেন? কেশবের স্ত্রী কণ্ঠস্বরকে ঝাপসা করে আনল, বলল, ও যেই হোক, আমার মনে হচ্ছে ওই ডাকাত। বলো কি, বলো কি? অন্ধকারে শূন্য চোখ মেলে কেশব বলল, ডাকাত করিতে শুয়ে শুয়ে ঘুম দিচ্ছে কেন? ও আগে থেকে এখানে রয়েছে দলের লোকেদের দরজা খুলে দিতে। তুমি দেখো আমার কথা ঠিক হয় কি না, নইলে দেখলি না কথাবার্তায় একখানা ভাব দেখালো যেন আজ রাত্রে আমাদের বাড়িতে ডাকাতি হবে বলেই ও এসেছে। কি করে জানলো এত কথা? আর কি বরফাটটাই আমাদের উনি বাঁচাবেন, সব অংশে শেষ করে দেবার মতলব। কেশব যেন বন্দি, অসহায় একটা পশুর মতো গর্জে উঠল। এখন কি করা যায়? কেশবের স্ত্রী ঝামটা মেরে উঠল, ঘুমোনো ছাড়া কি আর করা যাবে? সারা জীবন তো কেবল নাকে তেল দিয়েই ঘুমোলে। কেশব দেওয়ালের দিকে আর একটু ঘন হয়ে সরে বসল, বললে, তুমি বলতে চাও মনি আমার সর্বনাশ করবে? আমি যাকে ছেলেবেলা থেকে মানুষ করলাম। মনি কি না তাই বাকে জানে, আরো কাটুক না খানিকটা রাত। আরও খানিকটা রাত কাটল, কোথাও কোনো সারা শব্দ নেই। বাইরের ঘরটা ঘুমে একেবারে মুছে গেছে, একটি নিঃশ্বাস পর্যন্ত শোনা যাচ্ছে না। দেওয়ালে পিঠ দিয়ে বসে থাকতে থাকতে কেশবের হালকা একটু তন্দ্রা এসেছিল। হঠাৎ তুমুল একটা গোলমালে তার হাড়ে হাড়ে ঠোকাঠুকি লেগে গেল।
গোলমালটা যে কিসের স্পষ্ট সে কিছু ধারণা করতে পারল না। স্তম্ভিত হয়ে একতাল মাংসের মতো বসে রইল। মনে হলো মরবার আগের মুহূর্তে মানুষ বুঝি এমনি স্তব্ধ হয়ে যায়। তার গায়ে একটা ধাক্কা মেরে তার স্ত্রী বললেন, শুনতে পাচ্ছ না? বাড়িতে ডাকাত পড়েছে। এসব মূর্ছাহতের মতো বললেন, কোথায়? গোলমালটা ঠিক আক্রমণের জয়ুল্লাস নয়, যেন পালায়মান কতগুলি লোকের ভীত কাতর আর্তনাদ। গোলমালটা বাড়ির মধ্যে না এসে ক্রমশ যেন দূরে সরে যাচ্ছে। ব্যাপার কি? এসব সাহস পেয়ে বলে উঠল, বন্দুক! আরে আমার বন্দুকটা গেল কোথায়? বন্দুকের দরকার ছিল না। চিৎকারটা তখন রাস্তা ছেড়ে মাঠে পড়েছে। বাইরের ঘরে কেশব জানলা খুলল। বৃষ্টির পর আকাশ তখন খোলাকে একটু জোছনা ফুটেছে। এই আবছাওয়ালায় স্পষ্ট দেখা গেল একদল লোক ঊর্ধ্বশ্বাসে প্রাণ নিয়ে ছুটে পালাচ্ছে, ঝোড়ো হাওয়ার চেয়েও দুর্দান্ত বেগে। এক একবার তারা পিছনে ফিরে তাকায়। কি দেখে তারা কে জানে। আবার মাঠের উপর দিয়ে এলোপাথারি ছুটতে থাকে। সবার মুখে সেই ভয়ার্ত চিৎকার। কেশবের স্ত্রী বলল, এত গোলমাল, রাস্তায় লোকজন জমে গেল, আর তোমার বীর ভাইপোর এখনো ঘুম ভাঙল না। উনি এসেছিলেন আমাদের ধনে প্রাণে রক্ষা করতে। কেশব খাটের কাছে নিয়ে এসে হুঙ্কার দিল, মণি, এই মণি! কাঁথাটার কোথাও এতটুকু উচকাল না পর্যন্ত। মণি! কে কাকে ডাকছে? কেশব একটা হ্যাঁচকা টানে কাঁথাটা তুলে ফেলল। কোথায় মণি? সমস্ত বিছানাটি তেমনি সারা, তেমনি পরিপাটি, কোথাও একটা রেখা পর্যন্ত নেই। কি ব্যাপার? বাইরে এসে দেখা গেল ডাকাত সত্যি এসেছিল। অনেক কিছুর চিহ্ন তারা ফেলে গেছে। ছোড়া, শাবল, মুখোশ, লোহার ছোট ছোট ডান্ডা, এমনকি এক পাটি জুতো। পালাবার তারায় কারুরই কোনো দিশে ছিল না। কিন্তু মনি গেল কোথায়? কেশবের স্ত্রী বলল, এই সামান্য ব্যাপারটা তুমি বুঝতে পারছো না? বিটের পুলিশ কোথাও এদিকে টহল দিচ্ছিল হয়, তাই দেখে ডাকাতরা চোঁচো ছুটে পালিয়েছে। আর উনি, তোমার মনি, হচ্ছেন ডাকাতদের দলের সর্দার। কি করে আর শুয়ে থাকেন বলো? ওদের সঙ্গে উনিও দিলেন দৌড়। কেশব হতভম্ব হয়ে বলল, তাই হবে। তাই যদি না হবে তবে ও ফিরে আসতো না। ডাকাত তাড়িয়ে দেবারই যদি ওর মুরত থাকতো, তবে নিজেও সেই সঙ্গে পালিয়ে যাবে কেন? ঠিকই বলেছ, না হলে ওই বা সেই সঙ্গে পালিয়ে যাবে কেন? কেশবের এতক্ষণে বুদ্ধি খেলল। পরে ঢোক গিলে বলল, কিন্তু কিছু নেবার চেষ্টা না করে দলকে দল পগার পার হয়ে গেল। এও একটা রহস্য বটে। রহস্য না হাতি? না পালালে দেখতে কখন তোমার ভাইপোই তোমার বুকে ছুরি বসিয়ে দিত। দেখো না, আসুক না পুলিশ। দলের সর্দারকে যখন চিনতে পেরেছি, তখন আর ভাবনা নেই। সকালবেলায় যথার সময় পুলিশ এলো। কেশব মনীন্দ্রর নাম ধাম জ্ঞাতি গোষ্ঠীর সব পরিচয় দিয়ে হঠাৎ বেদনায় উচ্ছ্বাসিত হয়ে উঠল। এ কি দারুণ অকৃতজ্ঞ ভাবুন! আমি তাকে ছোটবেলা থেকে মানুষ করেছিলাম, আর সে এসেছিল আমারই বুকে ছুরি বসাতে। তাকে দিলাম আশ্রয়, আর তার কিনা এই মতলব ছিল। কেশবের স্ত্রী ঘর থেকে মুখে ঘোমটা দিয়ে বলে উঠল, আমি তো তখনই বলেছিলাম, ডাকাতদের সর্দার, ওর 10টি বছর জেল চাই দারোগা বাবু। হাড়ে হাড়ে শয়তান, নইলে কোনোদিনও কেউ খুঁড়োর বুকে ছুরি তুলতে পারে? হ্যাঁ, এ ছুরি প্রায় বুকে বসাচ্ছিল আর কি, আর 1 ইঞ্চি নাবলেই সাবার। ভাবতেই
গায়ে কাঁটা দিচ্ছে। দারোগা বাবু জিজ্ঞেস করলেন, আপনি কি করলেন? কেশব লাফিয়ে উঠল, বন্দুক, আমার বন্দুক হাতে না, খপ করে তাই উঁচিয়ে ধরলুম। ভয় এসে চেঁচিয়ে উঠল, মুখ থেকে মুখোশ গেল খসে। স্পষ্ট দেখলাম মনীন্দ্র। প্যান্ডেলে সে কাজ করে আমার আপন ভাইপো। রাতে যে ঘরে লণ্ঠন জ্বালিয়ে রাখি তাকে চিনতে দেরি হবে কেন? তারপর ছুট দিল লম্বা, যা ছিল যন্ত্রপাতি সব গেল ফেলে। কেশব গর্বে টকবক করে ফুটে উঠল, বন্দুকের সঙ্গে পারবে কেন? ঘোড়াটা টিপতে গেলুম দারোগা বাবু, পারলুম না। শত হলেও তো নিজের বংশের রক্তপাত। কেশবের স্ত্রী ঘর থেকে খেঁকিয়ে উঠল, বাবু, আমি তো বারণ করলুম বন্দুক ছুটতে। হ্যাঁ, কেশব মুখ কাঁচুমাচু করে বলল, বলার তো আর অপেক্ষা রাখে না। ওর পরামর্শ শুনেই আমাকে কাজ করতে হয়। দারোগা বাবু বললেন, কিছু নিতে পারেনি তো? নেবে? কেশব বুক চিতিয়ে দাঁড়ালো, নিক না, দেখি না কতখানি বুকের পাটা। দারোগা বাবু যন্ত্রপাতি সব কুড়িয়ে নিয়ে থানায় জমা দিতে বললেন। ওদের সহজেই ধরে ফেলতে পারবো, অনেক কিছুই ক্লু পেয়ে গেলাম। এর আগে কোথাও একটা পায়ের দাগ পর্যন্ত পাওয়া যায়নি, অথচ বন্দুক সব বাড়িতেই তো ছিল। কেশব অহংকারে স্ফীত হয়ে বলল, বন্দুক থাকলেই তো চলে না, তাকে বাগিয়ে ধরবার কায়দাও জানা চাই। দারোগাবাবু যাবার আগে বললেন, এই গ্যাং ধরাতে পারলে দেশের একটা খুব স্থায়ী উপকার করা হবে কেশববাবু। আপনার সাহস ও কৌশলকে পুরস্কৃত করতে পারলে আমরা খুব খুশি হব। আপনার ভাইপোর খোঁজ আজই আমরা ব্যান্ডেলে লোক পাঠাচ্ছি। আর এই যে এক পাটি জুতো দেখছেন, তা থেকে এর মালিককে খুঁজে পেতে আমাদের দেরি হবে না। আবার রাত এলো ঘনিয়ে। আজকে আর বৃষ্টি নয়, ফুটফুট করছে জোছনা, গিয়েছে এলোমেলো হাওয়া। লণ্ঠন নিভিয়ে কেশব বাইরের ঘরে তার মশারির মধ্যে এসে ঢুকল। চারিদিক ভালো করে গুঁজে সে নিশ্চিন্ত হয়ে শুয়ে পড়ল। হাত তেমনি রোগা, শীতে লিকলিকে, আঙুলগুলি সাপের মতো পিছল, আঁকা বাঁকা। আঙুলগুলো তার গলার ওপর আলগোছে সুরসুরি দিচ্ছে। প্রাণপণে চোখ বুঝে সমস্ত শরীর কঠিন করে কেশব চেঁচিয়ে উঠল, কে? মশারির বাইরে থেকে স্পষ্ট উত্তর এলো, আমি। চিনতে পারছেন না? এই দেখুন না, দেখুন অভিজিৎদা। কেশব ভয় ভয় চোখ মেলল। মশারির বাইরে কারোর কোনো অস্তিত্বের ভাব নেই। বন্দুক, আমার বন্দুক! কেশব ধর্মর করে উঠে বসতে গেল। নামতে গেল খাট থেকে, মশারি তুলতে যাবে অমনি আবার তার বুকের উপর সেই হাতটা লোলুপ হয়ে উঠল। কে বললে আমি আপনাকে খুন করতে এসেছিলাম? আমি খুবই অকৃতজ্ঞ না? স্পষ্ট পরিচিত কণ্ঠস্বর, কিন্তু কেশব চেয়ে দেখল ঘরের বাইরে ঝিনঝিন করছে শূন্যতা। বন্দুক, আমার বন্দুক নিয়ে এসো শিগগিরি। কেশব স্খলিত পায়ে নিচে এলো, ছুটে এলো দরজার দিকে। পা দুটো নিমেষে পাথর হয়ে গেল। দরজার কাছে একটা চেয়ার টেনে মণি পা এলিয়ে বসে আছে। এ কি মণি যে, তুমি কোথা থেকে এলে? কেশব একেবারে বসে পড়ল। মণি নির্লিপ্ত গলায় বলল, কেন, কাল যেখান থেকে এসেছিলাম। কি মনে করে এসেছো জিজ্ঞেস করতে পারি? ধরা দিতে এসেছি। আপনি থাকতে পুলিশ কেন আর কষ্ট করে বলুন? পুরস্কারটা আপনারই হোক। আহা, সে কি কথা, তুমি আমার ভাইপো, তোমাকে ধরিয়ে দেব কি? বসো, তোমার খুড়িমাকে ডেকে আনি। কেশব ভেতরে চলে যাচ্ছিল। বন্দুক আনতে যাচ্ছেন? মনি হেসে উঠল, তার দরকার নেই। বন্দুক আমার কিচ্ছু করতে পারবে না। বসো, একটা কথা বলি। কেশব কাঁপতে কাঁপতে বলল, কি?
আমি ডাকাতদের তাড়িয়ে দিয়েছিলাম। আপনি আমাকে মানুষ করেছিলেন, সে কথা আমি ভুলিনি। কিন্তু কি করে তাড়ালে? যে সব ভয় একেবারে ছাই হয়ে গেছে। আমি ম্যাজিক জানি, ম্যাজিক।